আসসালামু আলাইকুম। আম আমি জাহিদ ইসলাম। আবার আসলাম আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। বিষয়টা হলো বাংলাদেশের বর্তমান আ ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়? বহিঃশত্রুর আক্রমণ থেকে আ যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ থেকে নিজেদেরকে কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে নিজেদেরকে সুরক্ষিত করা যায়? তো আমি আমার ইমিডিয়েট প্রিভিয়াস যে ভিডিওটা আপলোড করেছিলাম, ওখানে বলছিলাম যে কি কারণে আমি মনে করি যে বাংলাদেশ সামরিক আম আগ্রাসনের শিকার হতে পারে। বলছি না যে হবেই, আবার বলছি না যে হবেই না। কিন্তু হতে পারে এবং আমার কাছে মনে হয় সম্ভাবনাটা একদম কম না। পার্টিকুলারলি যদি আমরা এ ব্যাপারে উদাসীন থাকি, যদি এ ব্যাপারে আমরা সচেতন না থাকি। এবং এই কারণগুলো যে কারণে বাংলাদেশ সামরিক হস্তক্ষেপ বা আগ্রাসনের শিকার হতে পারে বলে আমি মনে করেছিলাম, যে কারণগুলো আমি সেই ভিডিওতে আ বলেছিলাম, সেগুলো খুব সংক্ষেপে যদি বলি, একটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী পার্টিকুলারলি সীমান্ত ঘেঁষা যে ২ টা দেশ আছে, সেই ২ টা দেশেরই রাজনৈতিক পরিস্থিতি খুব গণতান্ত্রিক, উদারনৈতিক, লিবারাল গণতান্ত্রিক না। যেমন আমরা যদি ভারতের কথা বলি, সেখানে একটা জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী রাজনীতি ভিত্তিক একটা সরকার ক্ষমতায় আছে। এরা যখন অনেক স্বপ্ন দেখাবে একটা দেশের মানুষকে, মানে ভারতের মানুষকে, যে তোমাদের একটা বড় দেশ করে দিব, অখণ্ড ভারত করে দিব, অর্থনৈতিক মানুষের আল্টিমেটলি চাহিদা তো ভারত যত বড় হোক, লম্বা হোক, তাতে একজন মানুষের লাভ কি? তেমন কোনো লাভ নেই যদি না তার জীবনের উন্নতি না ঘটে, জীবনযাত্রার জীবন মানের উন্নতি না ঘটে। তো আল্টিমেটলি ওইটাই তাদের চাহিদা থাকে। তো ওই স্বপ্নটা দেখায় যখন কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে এই উগ্র জাতীয়তাবাদের উপর ভিত্তি করে, তখন তার কিছু ন্যারেটিভ দরকার হয়, সফলতা দরকার হয়। সেই সফলতাগুলা দিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হয়। শিক্ষার মান, চিকিৎসার মান, এগুলো উন্নত করতে হয়, আইন শৃঙ্খলা। সেগুলো যখন মানুষ পায় না, তো তখন আসলে মানুষের ওই মোহটা আস্তে, আস্তে কমে যায়। তো কমে গেলে তখন ওই শাসক গোষ্ঠীর নতুন কোনো ন্যারেটিভ তৈরি করতে হয়, আম সফলতা দেখাতে হয়। তো যদি তারা একটা আরেকটা দেশ আক্রমণ করে দখল করে নিতে পারে, তাহলে এটা তো একটা সফলতা। সুতরাং সেটা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। এটা একটা কারণ আমি বলেছিলাম। আরেকটা কারণ হচ্ছে, যদি পার্টিকুলারলি ওই আক্রমণ করার সময় তাদের মনে হয় যে এখানে ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে কোনো সাংঘাতিক ক্ষতির বা আম রিস্ক নাই, সাংঘাতিক কোনো একটা আম আ জটিল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে সেটা তাদেরকে আরো উদ্বুদ্ধ করবে। কারণ তারা লং টার্ম চিন্তা করবে না ওই শাসক গোষ্ঠী, ওরা অল্প সময় চিন্তা করবে। আগামী ৫ বছর, ১০ বছর। তাৎক্ষণিকভাবে দেখা গেল এটা ভারতের উপর কোনো বিশেষ প্রভাব ফেলতেছে না। এরকম যদি হয় তাহলে সেটা আরো উদ্বুদ্ধ হবে। সেটা আমি বলেছিলাম যে বাংলাদেশ যদি আরো দুর্বল সামরিক শক্তি হয়। তারপর এটাও বলেছিলাম যে যদি বাংলাদেশের ভিতরে আভ্যন্তরীণভাবে কোনো আ ইউনিটি না থাকে, কোন্দল থাকে, রাজনৈতিক দলগুলো খুব আম শক্তিশালী, আম যেটাকে আমি বলি রেসপন্সিবিলিটি দেখাচ্ছে না, তাহলে সেটা একটা তাদেরকে উদ্বুদ্ধ করবে। তো এই সমস্ত ব্যাপার এবং আভ্যন্তরীণ কোন্দল, ভিতরে যদি কোনো একটা গোষ্ঠী আসলে আমন্ত্রণ জানাচ্ছে, তাহলেও সেটাও তাদেরকে উদ্বুদ্ধ করবে। একইভাবে মায়ানমারের ক্ষেত্রেও সেখানেও একটা সামরিক সরকার ক্ষমতায় আছে, সেখানেও বিদ্রোহ হচ্ছে। বিদ্রোহীদেরও সেখানে কিছু চাহিদা থাকতে পারে এবং সবাই আসলে ওই ইমিডিয়েট রিস্কটা অ্যানালিসিস করবে, যেটা তো আসলে ইজি ইনভাইট করার জন্য, আক্রমণ করার জন্য, এবং এদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তেমন শক্তিশালী না এবং আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তো এইগুলো মোটামুটিভাবে আমি বলছিলাম যে একটা আ সম্ভাবনা সৃষ্টি করে। তারপরে আমাদের নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক শক্তি সেখানেও একটা ভূমিকা রাখে। আমি বলছিলাম যদি বাংলাদেশ সুইজারল্যান্ড হতো বা জাপান হতো, তাহলে কি অ্যাটাক করতে পারত? কারণ এখানে অর্থনৈতিক ব্যবস্থা এত শক্তিশালী থাকলে তখন আরেকটা দেশ এখানে আক্রমণ করলে অনেকের স্বার্থ এখানে বিঘ্নিত হতে পারে। আমেরিকার স্বার্থ বিঘ্নিত হতে পারে, ইউরোপের স্বার্থ বিঘ্নিত হতে পারে। যেমন আমি বলছিলাম তাইওয়ান আ আম যেমন আ মাইক্রোচিপস উৎপাদন করে। যে মাইক্রোচিপস আমাদের কম্পিউটারে লাগে, যেকোনো ইলেকট্রনিক্সে লাগে। ইভেন বড়, বড়
যে ইকুইপমেন্ট যেগুলো গাড়ি, প্লেন যেগুলো সব কিছু আজকাল ইলেকট্রনিক্স এর উপর নির্ভরশীল হয়ে গেছে, ইলেকট্রনিক্স ভিত্তিক। তো সেখানেও আমাদের মাইক্রোচিপস লাগে। তো মাইক্রোচিপস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান আজকাল এই নর্ম এই আধুনিক সভ্যতার জন্য। তো তাইওয়ান দেখা গেল এটা 90%ই তারা উৎপাদন করে। তো সেই ক্ষেত্রে তাইওয়ানকে ডিস্টেবিলাইজ করলে অনেকের স্বার্থ বিঘ্নিত হবে। সেজন্যও কেউ ডিস্টেবিলাইজ করার আগে চিন্তা করবে, কারণ সে আসলে তাইওয়ানকে ডিস্টেবিলাইজ করে অনেককে ডিস্টেবিলাইজ করছে, অনেককে ডিস্টার্ব করছে। তো আমাদেরকে ওরকম কোনো অর্থনৈতিক গুরুত্ব আছে কিনা সেগুলো চিন্তা করতে হবে। তো আজকে আমি খুব সংক্ষেপে যদি বলি যে কি করার আছে আমাদের, আমরা কিভাবে নিজেদেরকে প্রতিরক্ষা করতে পারি, নিজেদেরকে সুরক্ষা করতে পারি। তো এখানে অনেকে আমাকে বলে যে আমি একজন মানুষ হিসাবে, জনগণ হিসাবে আমি কি করতে পারি, এটা তো গভর্নমেন্টের করার কথা, আমার কি করার আছে। আমি ওইটাও একটু টাচ করার চেষ্টা করব আমার পার্সোনাল ভিউটার থেকে। তো আমার কাছে যেটা মনে হয় যে ইমিডিয়েটলি আমাদের কি করতে হবে, যে এখানে আসলে গেমটা হচ্ছে যে যে কেউ অ্যাটাক তো করলে করতেই পারে, কিন্তু এই মেসেজটা বা এই বোধটা তাদেরকে দেওয়া যে এটা তাদের জন্য খুব সহজ হবে না, তো মানে এটা আক্রমণ করে সফল হওয়াটা খুব সহজ হবে না, অথবা যে মূল্যটা তাদেরকে দিতে হবে সেটা অনেক বড় মূল্য দিতে হবে। এই মেসেজটাই আসলে সমস্ত স্ট্র্যাটেজি, ডিফেন্স স্ট্র্যাটেজির মূল বিষয় হবে, যে আক্রমণ করলে করতে পারো, কিন্তু এটা তোমাদের জন্য অত সহজ হবে না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। এ- আবারও আমি বলি যে একটা কথা প্রথমে বলে রাখা দরকার, যে যখন আমরা নিজেদেরকে প্রতিরক্ষা বা সুরক্ষার চেষ্টা করছি, আমাদের কিন্তু অন্য কোনো দেশের সম্বন্ধে বিদ্বেষ নাই কোনো, যে ওই দেশটা আমাদের শত্রু দেশ, এরকম ভূ রাজনীতিতে কোনো শত্রু দেশ বা মিত্র দেশ বলে কিছু নাই। যেটা থাকে আমাদের স্বার্থ থাকে, এই আমাদের স্বার্থের সাথে যখন যার স্বার্থ মিলে যায়, নেগোসিয়েশনের ব্যাপার এই আর কি, মানে দর কষাকষির ব্যাপার। তো যখন যেভাবে দর কষাকষি হয়, আমরা আমাদের স্বার্থ কোনোভাবেই বিসর্জন দিব না। আমরা স্বার্থ বিসর্জন না দিয়ে কিভাবে উইন উইন সিচুয়েশন তৈরি করা যায়, তোমারও লাভ হবে আমারও লাভ হবে, এইভাবে আমরা কাজ করব। এবং যেটা আমরা আজকাল বলছি যে চোখে চোখ রেখে কথা বলা, সেটা তো একটা আত্মমর্যাদা সম্পন্ন দেশের, সব দেশেরই উচিত এটা। নেপালেরও উচিত, ভুটানেরও উচিত, শ্রীলঙ্কারও উচিত, ভারতেরও উচিত, মায়ানমারেরও উচিত, সবারই তো উচিত চোখে চোখ রেখে কথা বলতে পারা। আর চোখে চোখ রেখে কথা বলবে না কেন, চোখ নিচে আমি যখন কারোর সাথে কথা বলবো, বাংলাদেশ যখন নেপালের সাথে কথা বলবে, আমার চোখেও চোখ রাখবে না কেন, আমি তো রাখবো, ও রাখবে, এভাবেই তো কথা হবে। তো এখন এই প্রতিরক্ষার ক্ষেত্রে এই বোধটা কিভাবে দেওয়া যায় যে আমাদেরকে আক্রমণ করলে করতে পারো, কিন্তু সহজ হবে না তোমাদের। তো যেটা আমি বলছিলাম যে আমেরিকাকে কেউ আক্রমণ করে না কেন, ওই কথা কেউ চিন্তাও করছে না। চায়নাকে কেউ আক্রমণের কথা চিন্তা করে যে আমি যে আগ বাড়ায় চায়না আক্রমণ করবো, কারণ এখানে তো ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে আসলে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় প্রথম আমাদের যেটা ইমিডিয়েটলি করা উচিত, সেটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটা তৈরি করা উচিত, ইউনিটিটা তৈরি করা উচিত। আমাদের সবাইকে ইউনাইটেড হয়ে যাওয়া উচিত। মানে সবাইকে বলতে আমি বলতে চাচ্ছি তাদেরকে যারা কিনা বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন। আমি যদি বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাস করি এবং আপনিও যদি বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাস করেন, তাহলে আমাদের ধর্ম যাই হোক না কেন, আমাদের ধর্মীয় পার্থক্য থাকতে পারে, ইভেন একই ধর্মের মধ্যেও মানুষের মধ্যে ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিংটা, ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট হতে পারে, প্র্যাকটিসের স্টাইলটা ডিফারেন্ট হতে পারে। ফেইথ তো একটা মানুষের স্বাধীনতা, তার স্বাধিকার, তার জীবন কেমন হবে, আমি আজকে কি জামা পরবো, কি প্যান্ট পরবো, এটাকে আর কেউ আমাকে বলে দিতে পারবে? পারবে না। এটা তো আমার একটা একটা পার্সোনাল স্পেস তো লাগে। কোনো কোনো জিনিস আছে, যেমন আমি কত মাইল স্পিডে গাড়ি চালাতে পারবো কোন রাস্তায়, আমি আহ, কোন দিন পাবলিক হলিডে মনে করতে পারবো, এগুলো রাষ্ট্রের উপর নির্ভর করে। কিন্তু কিছু কিছু জিনিস তো পার্সোনাল স্পেস থাকে, আমি আজকে কি খাবো সেটা কি আর আমাকে কেউ বলে দিতে পারবে? তো আমি কিভাবে করে আমার ধর্মীয় বোধ এবং বিশ্বাসটাকে পালন করব, কি বিশ্বাস করব, এটাও তো আরেকজন আমাকে বলে দিতে পারবে না। আমি একজন স্বাধীন মানুষ, জন্মাইছি আমি একবার, মারা যাবো একবার, আমার জীবন আমার কাছে। তো সেই স্পেসটা তো থাকতে হবে। তো যেটা বলছিলাম যে আমি যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, আর
আরেকজন মানুষ, আপনিও যদি বাংলার স্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে আমাদের ধর্ম আলাদা হতে পারে বা ধর্মীয় ইন্টারপ্রিটেশন আলাদা হতে পারে, প্র্যাকটিস ডিফারেন্ট হতে পারে, আমাদের রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্ট হতে পারে, যে আমি একটা পার্টিকুলার রাজনৈতিক দলের প্রতি ইনক্লাইন্ড, আপনি আরেকটা দলের প্রতি একটু বেশি ইনক্লাইন্ড, সেটা হতে পারে। আমাদের কথা বলার স্টাইল ডিফারেন্ট হতে পারে, যে কোনো রকমেরই আমাদের পার্থক্য থাকুক না কেন, আমাদেরকে ইউনাইটেড হতে হবে, কারণ আমরা দুইজনই এই বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাস করি। তো এই একটা ইউনিটির ব্যাপার আছে, এবং এই ইউনিটির ব্যাপারটাতে সরকারের উদ্যোগ তো আছেই, যেমন ধরেন আইন শৃঙ্খলা রক্ষা করা, সাম্য প্রতিষ্ঠা করা, কেউ যেন কোনো রকমভাবে ডিসক্রিমিনেশন বা বৈষম্যের শিকার না হয় সেটা এনশিওর করা। তাহলে ওই ইউনিটির যে পরিবেশটা তৈরি হয়। আর তারপরে মানুষ যদি ওয়েল ম্যানার্ড হয়, আহ, ভালো ব্যবহার হয়, মানুষের সুবিবেচক হয়, তাহলে ওইটাকে আরও ফ্যাসিলিটেট করে, তখন ওইটাকে খুব এক্সেল করে। তো একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেটা করার আছে সেটা হচ্ছে, আমি পার্সোনালি অ্যাটলিস্ট সবার সাথে ভালো ব্যবহার করি। সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাহাড়ি, সমতলি হোক, বড়লোক হোক, গরিব মানুষ হোক, কোনোভাবেই কারোর সাথে আমি ব্যবহার খারাপ না করি। এটা সব এই বোধটা তৈরি করি যে আমি একজন মানুষ, আমি আরেকজন মানুষের সাথে কথা বলছি। এখানে একজন হিউম্যান টু হিউম্যান, পার্সন টু পার্সন কথা হচ্ছে, সাম্যের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। আমি যখন এটা এনশিওর করবো, এটার কিছু না কিছু প্রভাব আরেকজনের উপরে পড়বে, আর আমরা সবাই যদি এনশিওর করি তাহলে তো পড়বেই। তাছাড়াও আজকাল যেটা হচ্ছে যে এই ভিডিও এবং এই সমস্ত কারণে অনেকে কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন। আমি নাম না বললেও আপনারা বুঝেন আমি কার কথা বলছি। যেমন নাম যদি বলিও, অবশ্যই পিনাকির নাম চলে আসে, ইলিয়াসের নাম চলে আসে, জাহেদুর রহমানের নাম চলে আসে, আম, তারপরে হয়তো গোলাম মুর্তজার নাম চলে আসবে, শাহেদের নাম চলে আসবে, ফাহাম আব্দুল সালাম, এবং এরকম অনেকেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন। তাদের ভিডিও অনেকে দেখে, আর তারাও মানুষ কি কমেন্ট করে সেটা খেয়াল করে। তো ওই সমস্ত ভিডিওতে আমরা যদি এমন কমেন্ট করি যেগুলো কিনা এই ইউনিটির পক্ষে কথা বলে, তাহলে ওরা বুঝবে, ওরা জানবে যে মানুষের মধ্যে ইউনিটির কথা অনেক বেশি হচ্ছে। তখন ওরাও ওদের ভিডিও কন্টেন্টগুলো ওভাবে তৈরি করবে। সরকারকে আমাদের মেসেজটা দেওয়ার জন্য আমি তো আর ডাইরেক্টলি প্রফেসর ইউনুস স্যারের সাথে কথা বলতে পারবো না, তো বা যোগাযোগ করার কোনো উপায় নাই। কিন্তু আমরা যদি এইভাবে আমার জায়গা থেকে যেই লেভেলে আমি মেসেজটা দিতে পারি সেটা যদি দেই, সেখান থেকে যখন আরেক জায়গায় যাবে, আর হয়তো বা আস্তে আস্তে এই মেসেজগুলো তাদের কাছে যাবে। যেমন পত্রিকার নিউজেও আমরা হয়তো কমেন্ট করতে পারি, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভিডিওতে কমেন্ট করতে পারি। তো এই ইউনিটির ব্যাপারটা দরকার আছে। সরকারও তখন বুঝবে যে এই ইউনিটিটা মানুষ চাচ্ছে, এবং তখন সরকারি পক্ষ থেকেও সেই ধরনের উদ্যোগগুলা নেওয়া হবে। যেমন আমি খুবই আনন্দিত এবং ভেরি গ্ল্যাড টু সি যে প্রফেসর ইউনুস একটা এই যে ন্যাশনাল ইউনিটির একটা ডাক দিলেন। উনি মনে হয় 3 তারিখে ডিসেম্বরে সব দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে বসলেন। এইটাই যদি আরও ঘন ঘন হয়, ভারতের কিছু কিছু মিডিয়াতে বলছে ওটা অশ্বডিম্ব প্রসব করছে। তো এটা হয়তো ওদের স্ট্র্যাটেজিক কমেন্ট, কারণ অশ্বডিম্ব তো ওরা দেখতে পান নাই, সেটা ওদের ধারণা। আর অন্য কোনো ডিম্ব প্রসব করলে সেটাও দেখা যায় না, যে ইউনিটি তৈরি হয়ে গেছে সেটা তো দেখা যায় না, যে এইটা দেখুন ভাই ইউনিটি, 5 গ্রাম ইউনিটি তৈরি হয়েছে। এটা আসলে একটা কালচারাল ব্যাপার, একটা সাইকোলজিক্যাল ব্যাপার, একটু কিছু না কিছু ইউনিটি তৈরি হবেই। সেটা একটা জিনিস। তো এই ইউনিটিটা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের মনে হয় প্রথম যেটা ইমিডিয়েটলি করা সম্ভব আমাদের পক্ষে, যখন একটা বাইরের দেশ দেখবে যে দেশটা খুবই ইউনাইটেড, তখন ওদের ক্যালকুলেশনের মধ্যে এটা আসবে যে এইটা এমন না যে প্রচণ্ড অনেকগুলা ট্রাইব্যুনাল কনফ্লিক্ট এখানে হচ্ছে, বিভিন্ন জাতি গোষ্ঠী মারামারি, যুদ্ধ বিগ্রহ, এখানে আসলে ঢুকলে কেউ আমাদের তেমন প্রোটেক্ট করবে, মানে এগেনস্টে কেউ কথা বলবে না। যখন দেখবে খুবই ইউনাইটেড, তখন ওরা বুঝবে যে আচ্ছা এখানে একটা সমস্যা হতে পারে। তারপর আরেকটা জিনিস ইমিডিয়েটলি করা যেতে পারে, আমাদের তো অর্থনীতি ছোট, আর আমাদের সামরিক শক্তিটা একদমই ছোট, একদমই ছোট। এটা বিভিন্নভাবেই খুব ছোট করে রাখা হয়েছে। খালি জনবল দিয়ে হয় না, কারণ হচ্ছে এখন তো খুব টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার। এখানে মানুষের সংখ্যা দিয়ে শুধু হবে না, কোয়ালিটি অফ উইপনারি এবং এগুলো আর্মস অ্যান্ড অ্যামুনিশনস, এগুলো কতটা সফিস্টিকেটেড সেগুলো দরকার হবে। সেগুলো 5th জেনারেশন স্টিলথ ফাইটার যদি এয়ারক্রাফট না থাকে, আমার 2nd জেনারেশন 3rd জেনারেশনের ফাইটার প্লেন দিয়ে আসলে ওগুলোর সাথে যুদ্ধ করা কি সম্ভব?
তো সেটা একটা ব্যাপার। তো আমাদের তো অর্থনীতি খুব ছোট। তাহলে এই অবস্থায় যেটা করা যেতে পারে, একটা হচ্ছে আমরা যদি ওই দিকটা নিয়ে আলোচনা করতে পারি যে কম্পালসারি মিলিটারি ট্রেনিং আমাদের সবাইকে দেওয়া যায় কিনা, অথবা অ্যাট দ্য ভেরি লিস্ট যে অ্যাটলিস্ট দেয়ার উইল বি সাম ব্যাকগ্রাউন্ড চেকিং, যারা কিনা সেফ মনে করি আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দিলে তাদেরকে দেওয়া যায় কিনা। তো এই আলোচনাটা তোলা উচিত, এবং এই কথাগুলো আমরা যদি আবার ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভিডিওতে বিভিন্নভাবে বলতে শুরু করি, এটা তাদের মাথায় যাবে, তারা দেখা গেলো এটা নিয়ে একটা এপিসোড বানালো, এবং এটা সরকারের তখন এটা গভর্নমেন্টের কেউ, তো আমি বিশ্বাস করি গভর্নমেন্ট তো নিশ্চয়ই ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভিডিওগুলো দেখে, তা নাহলে রেসপন্ড করে কী করে, আমি তো দেখতে পাচ্ছি ইমিডিয়েটলি অনেকে রেসপন্ড করে। তো সুতরাং ওগুলো দেখে, সুতরাং আমরা যদি ওদেরকে দিয়ে ওইরকম ভিডিও বানাতে পারি তাহলে এটা কাজ করতে পারবে। তো এই কম্পালসারি মিলিটারি ট্রেনিংটা তো আমার কাছে মনে হয় না খুব খুব বেশি, অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করতে তো খুব বেশি এক্সপেন্সিভ কিছু হওয়ার কথা না। যারা এই বছর যারা এইচএসসি কমপ্লিট করলো তারা তাদের নিকটস্থ সামরিক আম, ব্যারাকে যাবে, বা যেটাকে বলে ক্যান্টনমেন্টে যাবে, বা যেখানে যাক সেখানে যে তাদের কিছু সামরিক প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণের লেভেলটা খুব ছোট অল্পও হতে পারে, যে অ্যাটলিস্ট কিছু বেসিক ট্রেনিং। কিন্তু মেসেজটা বাইরের দেশের কাছে অনেক গুরুতর হবে, যে সবার কাছেই কিন্তু এই মিলিটারি ট্রেনিং, এবং তারা যে কোনো সময় তারা অস্ত্র হাতে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমাকে অনেকে বলে যে এই ট্রেনিংটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর হবে, এই জন্য যে বাংলাদেশের অনেক মানুষই এখনও সিটিজেন হয়ে উঠতে পারে নাই, বাংলাদেশের অনেক মানুষই এখনও দুষ্কৃতি ভাবাপন্ন, মনোভাবাপন্ন, আম, খুব আহ, না, খুবই ডিসিপ্লিনড পিপল না। তো আমার কথা হচ্ছে, দেখেন, যদি কোনো মানে চোর ডাকাতের কথা বলতে চাচ্ছে না তো, তো যদি চোর ডাকাত, আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, যদি চোর ডাকাত বাংলাদেশে থেকে থাকে এবং তারা যদি আপনাকে আক্রমণ করতে পারে, তো তারা তো এখনও আক্রমণ করতে পারে। আর এই মিলিটারি ট্রেনিং নেওয়ার পরে তো তাদেরকে অস্ত্র সবসময় তারা ক্যারি করবে না, তাদের ট্রেনিংটা আছে, এই ট্রেনিংটা তখন আপনারও আছে, ট্রেনিংটা তখন আমারও আছে, আবার এই চোর ডাকাতেরও আছে। তো সিচুয়েশন তো আসলে মোটামুটি একই থাকে। তারপরেও ব্যাকগ্রাউন্ড চেক করেও দেওয়া যেতে পারে, যে আচ্ছা, যে কারো যদি চোর চুরি ডাকাতির ব্যাকগ্রাউন্ড থাকে তাদেরকে লেস প্রায়োরিটাইজ করা যেতে পারে মিলিটারি ট্রেনিংয়ের, অথবা ট্রেনিংয়ের বিভিন্ন স্কেলটাও তাদের কন্ট্রোল করা যেতে পারে। আমি বলছি না যেটা করতে হবে, এটা একটা আলোচনা শুরু করা যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মিলিটারি ট্রেনিংটা বাংলাদেশের জন্য অল্প খরচে একটা সক্ষমতা তৈরি করা, এবং হচ্ছে অন্যদের জন্য এই ভীতিটা তৈরি করা যে আক্রমণ করলে কাজটা তোমাদের জন্য সহজ হবে না। তো এই মিলিটারি ট্রেনিং করা যেতে পারে, এবং এটা করে সবাইকে পর্যাপ্ত ওরকম সিচুয়েশনে, এটা দেখানোর জন্য না, ওইরকম সিচুয়েশনে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র যেন দেওয়া যায়। অ্যাটলিস্ট যে সমস্ত অস্ত্র হ্যান্ড ক্যারি করা যায় সেই সমস্ত অস্ত্র দেওয়া যায়, যাতে করে গেরিলা ফাইট, গেরিলা রেজিস্ট্যান্স করা যায়, সেটা একটা চিন্তা করা যেতে পারে। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য তো আমরা করতেই পারি, আমরা কোনো দেশ আক্রমণ করার তো কথা চিন্তাও করতে পারি না। বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক যে শক্তি, বা অদূর ভবিষ্যতে যা হবে, তাতে তো আরেকটা দেশ আক্রমণ করার চিন্তা করলেও সেটা একটা বোকামি। আর আমরা সামরিক শক্তিশালী হলেও বা সেটা কেন করব, আরেকটা দেশ আমরা আক্রমণ করব না। ইতিহাসের কাছে আমরা এমন কোনো ইতিহাস লিখে যেতে চাই না যে ওই সময়টার যে মানুষগুলো এই দেশে ছিল তারা আসলে খুব ইভিল টাইপ অফ পিপল ছিল, খুব দুষ্ট মানুষ ছিল, সেটা আমরা বলতে চাই না। তো সেটা আমাদের লক্ষ্য না, কিন্তু প্রতিরক্ষা। এখন অনেকে আমাকে বলতে পারেন যে এই প্রতিরক্ষা যদি করার দরকার হয়ে থাকে, তো সেইটা আমি কিভাবে করব? এটা তো সরকার থেকে এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, সরকার থেকে ট্রেনিং ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা এই আলোচনাটা শুরু করতে পারি, কথাগুলো বলতে পারি। ওই যে বললাম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ওখানে কমেন্ট করতে পারি, ওদেরকে বলতে পারি এই সংক্রান্ত একটা রোড ম্যাপ দিয়ে আপনারা একটা ভিডিও আপ করেন আপনাদের দিক থেকে, কীভাবে এটা করা যেতে পারে, এটার ফিজিবিলিটিটা কী, এটার আহ, সম্ভাবনা, বা এটার খরচ কেমন হতে পারে, এটা কি করা সম্ভব কিনা। তার ওরা ভিডিও করলে সেগুলো গভর্নমেন্ট দেখবে। আমরা তো আরও অনেকভাবে করতে পারি। আমরা তো আমাদের সবারই তো বন্ধু-বান্ধব আছে, আমাদের সবারই তো এলাকায় অনেক লোকজন পরিচিত আছে। আমরা তো সবাই অনেকের সাথে চলাফেরা করি। আমাদের বিভিন্ন সংগঠন আছে, এই সমিতি, সংঘ। আমরা তো ইচ্ছা করলে আইনের মধ্যে থেকে আ আমরা এরকম নিজের উদ্যোগেও আমাদের এলাকায় সামরিক প্রশিক্ষণের একটা ব্যবস্থা শুরু করতে পারি। আচ্ছা, অনেকে হাসবেন আপনারা যে সামরিক প্রশিক্ষণ নিজে কীভাবে নেবেন? না, তাহলে আমরা কি করতে পারি? কতটুকু করা সম্ভব ততটুকুই করি। আমাদের ব্যায়াম তো করা সম্ভব। নিজের শরীরটাকে সুস্থ রাখা সম্ভব। আমরা প্রত্যেকে দেখা গেল যে প্রত্যেক শুক্রবার সকালবেলা
6টা থেকে 8টা পর্যন্ত আমরা ওই মাঠে যেয়ে একটা তরুণ সমাজ আমরা ওখানে ব্যায়াম করতেছি এবং আমরা নিজেদেরকে ফিট রাখতেছি। এতে হবে কি আসলে এই ব্যায়াম করে তো ধরুন আপনি যুদ্ধের সময় অনেক ব্যায়াম করছেন কিন্তু আপনার কাছে অস্ত্র নাই। তো আপনি ডিফেন্ড করতে পারবেন না ওইভাবে। ব্যায়াম করে তো আপনি ট্যাঙ্কের সামনে যেয়ে বা ওদের সামনে যেয়ে সেটা সত্যি কথা। কিন্তু এতে হবে কি আপনি যদি এটা করেন আর আপনি যদি কোনো মিডিয়াকে ইনভাইট করেন ওইটা নিউজটা কাভারেজ করার জন্য কাভার করার জন্য তাহলে ওরা যখন আসবে এটা যদি একটা নিউজ হয় যে দেখা গেল যে মিরপুর 10 নম্বরে এরকম ব্যাপক সামরিক প্রশিক্ষণ শুরু করছে তাহলে এই খবরটা এক এক হচ্ছে দেশের অন্যান্য মানুষ জানবে এবং তারাও তখন দেখা গেল এরকম শুরু করতে পারে এই নিউজটা তো গভর্নমেন্টের কাছে যাবে যে মানুষের মধ্যে কি স্পৃহা মানুষ কি চাচ্ছে আর এই নিউজটা আমাদের বিদেশের যে গণমাধ্যম তাদের কাছেও যাবে সরকারের কাছেও যাবে হ্যাঁ তাদের কিছু কিছু গণমাধ্যম তখন দেখা গেল এই ভারত থেকে এসেছে এরকম চিৎকার চেঁচামেচি শুরু করতে পারে বাংলাদেশ থেকে এখানে তারা দখল করে নিবে কিন্তু সেটা তারা যেটাই করুক সরকার যেটা বোঝার সেটা বুঝবে যে এরকম একটা মুভমেন্ট শুরু হচ্ছে আবার এই সরকারের যেটা করতে হবে খুব ইমিডিয়েটলি যেহেতু আমাদের আর সামরিক শক্তি নাই ইমিডিয়েটলি জিও পলিটিক্যালি শক্তিশালী দেশগুলোর সাথে খুব এনগেজড হতে হবে সবার সাথেই বন্ধুত্ব রাখতে হবে কিন্তু যেই ব্যাপারে যার সাথে যে রকম বন্ধুত্ব দরকার আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের থ্রেটটা থেকে আসতে পারে সেই থ্রেটটার জন্য আমাদেরকে কে হেল্প করতে পারে ওর কি বেনিফিট কেউ তো বিনা স্বার্থে কখনোই আমাদের হেল্প করবে না অতীতেও কেউ কখনো করে নাই ভবিষ্যতেও কেউ করবে না আমরাও কাউকে করব না বিনা স্বার্থে একদম কোনো স্বার্থ ছাড়া কেউ হেল্প করে না বা হেল্প করলেও সেটার মাত্রা ওই কথাবার্তার মধ্যেই থাকে শক্তি দিয়ে করবে না তাহলে তাদের কি তাদের বেনিফিট হবে আমাদের জন্য যেটা আমাদের স্বার্থ রক্ষা করবে আমাদের স্বার্থ জলাঞ্জলি দিবে না কিন্তু তারাও কিছু পাবে আমরাও তাহলে আর তার বিনিময়ে আমরা তাদের সাথে একটা নিরাপত্তা চুক্তি করতে পারি বা তাদের সামরিক সরঞ্জাম অস্ত্রশস্ত্র আমরা কিনতে পারি কিছু যেগুলো আমাদের ডিফেন্ড করার জন্য কাজে লাগবে তো সামরিক সরঞ্জাম অস্ত্রশস্ত্রের মধ্যেও যদি চিন্তা করি আমাদের দুর্বল অর্থনীতি ছোট অর্থনীতির কথা চিন্তা করলে বাংলাদেশ কিন্তু ছোট দেশ না মানুষের জনসংখ্যার দিক থেকে তো ছোট দেশ না কিন্তু আমি বলছি অর্থনীতি যেহেতু $350 বিলিয়ন মতো আমাদের জিডিপি খুব বড় জিডিপি তো না আমাদের তো সেইটার মধ্যে থেকে কিভাবে করা সম্ভব কারণ এগুলোর দাম অনেক বেশি হয়ে যায় যে আমরা যে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের কথা বলছে 8টা হেলিকপ্টারের দাম $400 মিলিয়ন তো মানে 8টা হেলিকপ্টার দিয়ে কী হবে কিন্তু তারপরে এটা $400 মিলিয়ন আমাদের টোটাল জিডিপি যদি হয় $350 বিলিয়ন তাহলে আমাদের কতটুকু কেনা সম্ভব কী কেনা সম্ভব সেগুলো চিন্তা ভাবনা করতে হবে এবং ম্যাক্সিমাইজ করতে হবে সামরিক সক্ষমতা বাড়াতে হবে অনেকে বলেন যে সামরিক ব্যয়টা আসলে দেশের জন্য খুবই ক্ষতিকর আমাদের শিক্ষা উন্নতি করতে হবে স্বাস্থ্য উন্নতি করতে হবে স্বাস্থ্য ব্যবস্থা অনেক কিছু আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে হবে সামরিককে এক্সপেন্ড করে তো লাভ কী তো ভাই আপনার যদি সামরিক সক্ষমতা না থাকে তো আপনার শিক্ষা পরে তো দেশ দখল হয়ে গেলে পরে আপনি হেলথ দিয়ে কেমনি কী করবেন আর শিক্ষা দিয়ে কী করবেন দেশই চলে গেছে আপনার তো আসলে একটা সামঞ্জস্য রাখতে হবে তো এই অল্প খরচের মধ্যে আমার কাছে মনে হয় ড্রোন একটা ভালো প্রযুক্তি হতে পারে বিভিন্ন রকমের ড্রোন এই যে বিরাক্তার ড্রোন নাকি বাইরাক্তার ড্রোন বলে টার্কি তারপর কামাকাজি ড্রোন বলে যে গিয়া পড়ে ওখানে এগুলোকে হ্যান্ডেল করা একটা বড় দেশের জন্য বেশ বিব্রতকর হয়ে দাঁড়ায় তো আর যদি ধরেন বাংলাদেশ দখল হয়ে গেছে ড্রোন আছে যেগুলো ইজি লঞ্চিং ড্রোন হাতেই উড়াই দেওয়া যায় কন্ট্রোল করা যায় এই ধরনের ড্রোন যদি ধরেন আপনি যদি 20,000 ড্রোন আছে 50,000 ড্রোন আছে তাহলে এটা একটা ব্যতিব্যস্ত করে রাখবে না একটা যে সামরিকভাবে শক্তিশালী একটা দেশ যারা ঢুকে পড়ছে তাদের জন্য তো আমি মনে করি যে এবং এটার খরচও কম ড্রোনের দাম তো আর একটা F-16 এর মতো না অথবা যেগুলো আরও রাফায়েল বা সুখো এগুলোর মতো না বা MiG-25 মতো না তো সেই তুলনায় তাহলে আমরা মনে করতেছি যে ড্রোন মনে হয় অনেকগুলো কেনা সম্ভব এবং এগুলো খুব দ্রুত গতিতে কেনা সম্ভব তো ড্রোন আমার মনে হয় একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে এবং অবশ্যই আমাদের যদি আমরা লং টার্মে চিন্তা করি তাহলে লোকালি ড্রোন তৈরি করার ব্যবস্থা এবং এখানেই উৎপাদনের ব্যবস্থা
এগুলোও করা যেতে পারে। তো মানুষ এটা বুঝবে। অন্য দেশ অন্যান্য সরকার যেগুলো ওরা থ্রেটেন্ড ফিল করবে না। ড্রোন দিয়ে তো আপনি একটা দেশ অ্যাটাক করে ওই দেশ দখল করে ফেলতে পারবেন না। এটা প্রতিরক্ষা কাজেই মূলতভাবে ব্যবহার করা হয় যে ওদের আক্রমণের সক্ষমতা কমায় দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি মনে হয় যে আমার 20,000 ড্রোন আছে, আমি গিয়ে এখন চায়না দখল করে ফেলবো, সেটা তো আসলে পারবেন না ড্রোন দিয়ে। সেটার জন্য আপনার মিসাইল দরকার এবং উন্নত ফাইটার প্লেন এবং ওয়ারশিপ এবং ইত্যাদি দরকার। তো এটা ওই দেশগুলো বুঝবে, ওরা থ্রেটেন ফিল করবে না যে ওরা এত ড্রোন কিনে মুখে বলতে পারে কিন্তু ভিতরে ভিতরে পড়বে না। সেটা করা দরকার। আরেকটা হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে, আমি সামরিক কোনো না বিশেষজ্ঞ না, সুতরাং আমার পুরো বিশ্বাস আছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে এবং তারা নিশ্চয়ই চিন্তা করবে। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে ওদের যত শক্তিশালী প্লেন থাকুক না কেন, আমাদের অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে তো সেই অ্যাটাকটাকে অনেকটা নিউট্রালাইজ করে ফেলা যায়। তো সেইটা একটা থাকা উচিত। এটা খুব ব্যয়বহুল হতে পারে কিন্তু তারপরেও এই ব্যয়টা আমাদের করতে হবে। আমাদের শক্তিশালী একটা এয়ার ডিফেন্স সিস্টেম থাকতে হবে। দেখেন ওই যে একটা ভিডিও আমি দেখছিলাম জাহিদুর রহমানের, খুব ভালো কথা বলছিল। উনি বলতেছিল যখন অস্ট্রেলিয়া কিনা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার্ড, আমি অস্ট্রেলিয়ায় থাকি আপনারা জানেন, তো সেই জন্যই বলছি যে অস্ট্রেলিয়া যখন নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন কিনছিল ইউনাইটেড স্টেটসের কাছ থেকে, সেটা চায়নাকে খুবই বিব্রত করছিল। কারণটা কি? এই নিউক্লিয়ার পাওয়ার, ওরা কিন্তু নিউক্লিয়ার লঞ্চার না, নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে না ওইগুলো থেকে। ওটার জ্বালানিটা নিউক্লিয়ার পাওয়ার। এটার কারণটা হচ্ছে যে এটা একটা মাইন্ডসেট বলে যে আপনি কী ধরনের ওয়েপন কিনতেছেন। কারণ নর্মালি যে সাবমেরিনগুলো আছে এগুলো যদি পেট্রোল বা কোল বা ডিজেলে চলে, এগুলোর কিছুদিন পরপরই ওই তেল শেষ হয়ে যায়, তখন আবার তেল নেওয়ার জন্য নিচে থেকে উঠে আসতে হয়। তো এরা আসলে এক ডোবায় অনেক বেশি দূর যেতে পারে না, কারণ এদের তো হয়তো কিছুদিন পরপরই তেল নিতে হয়। 5 দিন বা 7 দিন বা 8 দিন পর ধরেন তেল নেওয়ার জন্য উঠে আসতে হয়। তার একটা তো তেল যে অস্ট্রেলিয়া থেকে চায়নায় যেতে চায় একটা সাবমেরিন, তাও বারবার উঠে উঠে এসে তেল নিয়ে নিয়ে যেতে হবে, আর ওখানে যাওয়ার পরেও বেশি দিন ঘুরতে পারবে না। তো সাধারণত ওই ধরনের সাবমেরিনগুলো মনে করা হয় প্রতিরক্ষার জন্য, যে অস্ট্রেলিয়ার আশেপাশেই এগুলো থাকবে, উপকূলের আশেপাশেই থাকবে, এসে তেল নিয়ে আবার যাবে এবং প্রতিরক্ষা করবে। তাতে চায়নার অত ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যদি নিউক্লিয়ার সাবমেরিন হয়, এটার ফুয়েলটা, যেটা জ্বালানিটা বহুদিন, অনন্তকাল, অলমোস্ট অনন্তকাল চলতে পারে। এদের প্রায় 2 মাস 2.5 মাস পরে একবার উঠতে হয়, সেটা তেলের জন্য না, জ্বালানির জন্য না, খাবার শেষ হয়ে যায়। ওই ভিতরে যে নাবিকরা আছে, যোদ্ধারা আছে, তাদের খাবার শেষ হয়ে যেন আসতে হয়। তো তাহলে কি হবে? এই ধরনের সাবমেরিনগুলো তো আসলে অস্ট্রেলিয়া থেকে অনেক দূরে যেয়েও ঘোরাফেরা করতে পারবে। তো এই যে আপনার স্ট্র্যাটেজিক যে কারণ, যে এইটা যে তুমি ভাই নিউক্লিয়ার কেন কিনতেছো? তুমি কি আমাকে, তার মানে ওই যে ফিল করে, কিন্তু অস্ট্রেলিয়াও বুঝতেছে তাদের এটা কিনতে হবে। তো এইগুলো জিওপলিটিক্স, এইগুলো বার্গেনিং, নেগোসিয়েশন সব দেশে থাকবে। সবারই সেন্সেবল আচরণ করতে হবে এবং সবাই তার প্রতিরক্ষার জন্য ব্যবস্থা নিবে। অস্ট্রেলিয়া নিবে না কেন? অস্ট্রেলিয়াকেও তো নিতে হবে। এটা তো আমার স্বাধীনতা, আমি কেন নিব না? আমার টাকায় আমি কি কিনবো, তুমি কি কিনতেছো এটা তো আমি ডিকটেট করতেছিও না। তো আমরা কি কিনবো সেটা তোমরা ডিকটেট করবা কেন? আমি তোমাকে কি অ্যাটাক করছি বা অ্যাটাক কোনো তুমি সম্ভাবনা দেখতে পাচ্ছ? তাহলে তো তোমারও তো এই জিনিসটা অলরেডি আছে, তুমি তো অ্যাটাক আমাকে করতেই পারো। তো যেটাই বলছিলাম যে ড্রোন যদি বাংলাদেশ কিনে, তারপরে আপনার যদি এয়ার ডিফেন্স সিস্টেম কিনে, এটা কাউকে ইমিডিয়েটলি থ্রেট করবে না। তারপরেও বাংলাদেশের যে স্বাধীনতা আছে, বাংলাদেশ যে কোনো কিছুই কিনতে পারে। বাংলাদেশ মিসাইল বানাতে পারে, এগুলো বাংলাদেশ ট্যাঙ্ক কিনতে পারে, তো ফাইটার প্লেন, আধুনিক ফাইটার প্লেন কিনতে পারে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে একটা, এবং আমরা যদি এই মেসেজটাও দিতে থাকি গভর্নমেন্টগুলোকে বা গভর্নমেন্টকে, তাহলে এটা আমাদের জন্য একটা ভালো হতে পারে। আর লং টার্মে চিন্তা করলে আমাদের তো ইকোনমিক গ্রোথ, যেটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, সেটা তো খুবই জরুরি একটা বিষয়, সেটা আমাদের করতে হবে। এবং পিপল টু পিপল কানেকশন আমাদের বাড়াতে হবে। আমাদের যে ভিডিও কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোতে আমরা অন্য একটা দেশের মানুষের সম্বন্ধে বিদ্বেষমূলক কথা না বলি, অথবা আমরা রাস্তায় যখন মিছিল করি সেখানেও মানুষের বিদ্বেষমূলক কথা না বলি। কারণ হচ্ছে যে মানুষ সবাই খারাপ না, তো ওই দেশের সব মানুষকে খামাখা শত্রু বানায় তো লাভ নেই। কারণ মানুষ, বিশেষ করে ভারত, পাকিস্তান, এদের কথা যদি বলি বা এশিয়ার দেশগুলোর কথা বলি, সাধারণত মানুষগুলো খুব পোলাইট, মানুষগুলো সাধারণত খুবই ভদ্র, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও তো মানুষগুলো তো খুবই সিভিলাইজড এবং খুবই র্যাশনাল, খুবই যুক্তিসঙ্গত। আমরা হয়তো অনেক কারণে অনেক ক্ষোভের কারণে
অনেক দেশের উপর আমাদের রাগ থাকে, কিন্তু ওই রাগগুলাকে যুক্তিসঙ্গতও করা উচিত। এখন আমি কেন উন্নত না? আমাকে শোষণ করা হয়েছে, তো শোষণ করতে দিছো কেন? তো সেইটাও চিন্তা করতে হবে। আরেকটা দেশের সম্বন্ধে বিভিন্ন কারণে বিষোদ্গার করে ঘৃণার রাজনীতি করে কোনো লাভ নাই আসলে। এটা ঘৃণার রাজনীতি ঘৃণাই বাড়াবে এবং এটা আসলে কোনো উপকারী কিছু হবে না। তো এরকম আমি যদি বলি, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ভালো মানুষ তো অনেক, এবং তাদের যে বিবেচনাবোধ এটাও অনেক ভালো। আ তো এটার একটা অ্যাডভান্টেজ তো আমরা নিতে পারি। আমরা এই মেসেজটা যদি দেই আমাদের টক শো গুলা থেকে, আমাদের ভিডিওগুলা থেকে, যে আমরা আসলে পিপল টু পিপল কানেক্ট করতে চাচ্ছি। আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছি, ভাই আমাকে তুমি সম্মান দাও, আমিও তোমাকে সম্মান দেই। আমি তোমার উপর জেঁকে বসতে চাচ্ছি না, কিন্তু আমার উপরে কেউ জেঁকে বসলে তাকে সরায় দিতে চাচ্ছি। তো এইটা মনে হয় অনেক মানুষই এটাকে সমর্থন করবে, এবং এরকম মানুষ যে একদম দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে এটা ভাইবেন না, বা এটা আমার ভাবা উচিত হবে না। সরি, আপনাকে বলছি না, এটা আমি আমাকেই বলছি যে আমার এটা ভাবা উচিত হবে না। যে মানুষ বিলুপ্ত হয়ে যায় না, অনেক ভালো মানুষ আছে এবং এদের সংখ্যা খুবই কম না। এদের হয়তো ওরকম শোনা যায় না, দেখা যায় না, শোরগোলটা দেখা যায় না আরকি। তো এই পিপল টু পিপল কানেকশনটা এটাও আমরা করতে পারি। আমরা যে কমেন্টসগুলো লিখি, ভারতীয় চ্যানেলেও যে কমেন্টসগুলো লিখি, সেখানেও যদি আমরা এই কমেন্টসগুলাতে ওয়াইজলি এই কথাগুলা বলি, ওই চ্যানেলগুলা বা ওই ভিডিওগুলা তো অনেকেই ভারতীয়রাও দেখছে। তারা তো দেখবে বাংলাদেশিরা কীভাবে প্রতিক্রিয়া করতেছে। এটার একটা প্রভাব আস্তে, আস্তে হয়তো পড়তে থাকবে। তো আসলে এই জাতীয়ই আমি চিন্তা করতেছিলাম যে আপনারাও একটু চিন্তা করেন, আর যদি কমেন্ট করতে চান তাহলে কমেন্ট করেন যে আমাদের আসলে কি করণীয় আছে যাতে করে আমরা আমাদের নিজেদের আম সামরিক সক্ষমতা বাড়াতে পারি, আমাদের আত্মরক্ষা করতে পারি, আমাদের মর্যাদাশীল দেশ হিসেবে যেন সবাই। সামরিক সক্ষমতা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এইজন্য যে তা না হলে আপনাকে অনেকেই ছোট ভাববে, এবং আপনার সাথে বার্গেনিং করার সময় তারা ওই জিনিসটা মাথায় রাখবে যে আপনার বার্গেনিং পাওয়ারটা আসলে কত। যেমন আমরা অনেক সময় বলি না, আমাকে এটা দিতে হবে, কিন্তু দিতে হবে, কিন্তু না দিলে কি করবা? সেই কথাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ওখানে। দিতে হবে, আপনি যত জোরেই বলেন না কেন, আপনার ওই না দিলে কি করবা সেটাই আসলে ডিটারমাইন করে যে ওরা দিবে কিনা। আম সেই সমস্ত ব্যাপারে আরকি। তো ধন্যবাদ আপনাদেরকে আবারও অনেক। আমি আবারও খুবই জোর দিয়ে বলব যে আমি মনে করি বাংলাদেশে সামরিক আগ্রাসনের সম্ভাবনা কম না, যদি না আমরা ব্যবস্থা না নিই। আমাদের ইউনিটি এবং এগুলো আমরা না, যেগুলো কথা বললাম, না করি, সম্ভাবনা কম না। এটা যদি একটা খুব ইজি গেম হয় কারো জন্য, তাহলে এটা অনেকেই করতে পারে। এরকম ঘটনা অনেক ঘটতেছে পৃথিবীতে, এবং আগে আমাদের উপমহাদেশেও ঘটছে, নিকট অতীতে আবারও ঘটতে পারে। আর আমাদের সেই জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সেজন্য ব্যবস্থা নিতে হবে। আর সবকিছুই সরকার করবে সেটা ভেবে আমাদের একদম নাকে তেল দিয়ে না ঘুমাইলেও হবে না। আমরা সরকারকে এই মেসেজটা কীভাবে দিতে পারি, আমার জায়গা থেকে আমি কি করতে পারি? তারপর অন্যরা করবে কিনা না করবে সেটা তো তাদের ব্যাপার। কেউ যদি কিছু না করে, আমি একা কি আর সবকিছু করতে পারবো? পারবো না তো। তাহলে সেইটা চিন্তা করে লাভ নেই। কিন্তু আমার কাজটা যেটা করার ছিল সেটা আমি করছিলাম কিনা? এটাই হচ্ছে আমার কাছে আমার প্রশ্ন, এবং আমার কাছে আমার জবাব। তো আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। কমেন্ট করবেন আপনাদের কি ভাল লাগছে, ভাল লাগে নাই, যদি কমেন্ট করেন আমি খুশি হব। ধন্যবাদ।